2020 সাল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার হলদিয়া জিগরখালি ঘাটের আশেপাশের বাসিন্দারা 18 ফেব্রুয়ারি ভোরে হুগলি নদীর তীর থেকে ধোঁয়া উঠতে দেখেছিলেন। প্রথমে তারা ভেবেছিল হয়তো কেউ আবর্জনা পুড়িয়ে ফেলছে, কিন্তু ওই লোকেরা প্রতিদিন সেখান থেকে আসা যাওয়া করত, আর এর আগে তারা কখনোই সেখানে আবর্জনা পোড়াতে দেখেননি, আর কেউ সেই জায়গায় আবর্জনাও ফেলত না। যখন তারা এই বিষয়ে কথা বলছিল, হঠাৎ তারা একটা অদ্ভুত গন্ধ পেল, এবং সেই গন্ধটা সেই জায়গা থেকেই আসছিল যেখানে আগুন জ্বলছিল। সন্দেহ হলে তারা আগুন দেখতে নদীর তীরে যায়, কিন্তু যখন তারা কাছে গিয়ে দেখল, তখন তাদের আত্মা কেঁপে উঠল, কারণ সেখানে দুটি মৃতদেহ জ্বলছিল। তারা সেখান থেকে দুটি ছেলেকে পালিয়ে যেতেও দেখেছিল। লোকেরা চিৎকার করে তাদের ধরার জন্য তাদের পেছনে দৌড়ে গেল, কিন্তু ওই দুই ছেলেই সেখান থেকে পালিয়ে গেল। লোকেদের কণ্ঠস্বর শুনে আশেপাশের সকল মানুষ সেখানে জড়ো হয়ে গেল। তারপর তারা নদী থেকে পানি এনে আগুন নিভিয়ে দেয়। আগুন নেভানোর পর দেখা গেল যে সেখানে দুটি মৃতদেহ পোড়ানো হচ্ছিল। তাদের মধ্যে একজন পুলিশকেও ফোন করল। দুর্গাচক থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছয়। ওই দুটি মৃতদেহের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছিল। লাশটি দেখে পুলিশ বুঝতে পারছিল না যে এটি একটি পুরুষের নাকি মহিলার, কিন্তু দ্বিতীয় দেহটি কিছুটা ভালো অবস্থায় ছিল। তার চেহারা এবং পোশাক দেখে মনে হচ্ছিল এটি একটি মেয়ের মৃতদেহ। এরপর পুলিশ ঘটনাস্থলে ফরেন্সিক দলকেও ডেকে পাঠায়, কিন্তু দুটি মৃতদেহই শনাক্ত করা খুব কঠিন ছিল, কারণ তাদের মুখমণ্ডল মারাত্মকভাবে পুড়ে গেছিল। কিন্তু তারপর পুলিশ হালকা পোড়া দেহের কাছে কিছু চুল খুঁজে পায়, এবং ঘনিষ্ঠভাবে পরিদর্শন করার পর তারা জানতে পারে যে মেয়েটি তার চুল রং করেছে, আর চুল সোনালি এবং সবুজ রঙের ছিল। পুলিশ সেখান থেকে একটি কানের দুলও খুঁজে পায়। সেই কানের দুলে SJP লেখা ছিল। এরপর পুলিশ মৃতদেহগুলোর তল্লাশি করে সেখানে একটি গর্ত খুঁজে পায়, যার ফলে তারা বিশ্বাস করে যে হয়তো মৃতদেহগুলো দফন করার জন্য গর্ত খনন করা হয়েছিল। কিন্তু তারপর কোনো কারণে মৃতদেহগুলো দফনের পরিবর্তে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। মৃতদেহগুলোকে জ্বালানোর জন্য পেট্রোল ব্যবহার করা হয়েছিল, কারণ সেখান থেকে একটি খালি বোতলও পাওয়া গেছিল, এবং এটা স্পষ্ট যে কেউ এত খোলা জায়গায় কাউকে হত্যা করবে না। তাই পুলিশের ধারণা ছিল যে তাদের এখানে এনে অন্য কোথাও হত্যা করার পর পুড়িয়ে ফেলা হয়েছে। অপরাধস্থল তদন্ত করার পর দুটি মৃতদেহই ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এখানে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা এবং প্রমাণ নষ্ট করার মামলা দায় করে এবং এই মামলার তদন্তের যোগ দেয়। তবে প্রথমে এটি খুঁজে বার করার প্রয়োজন ছিল যে দুটো কার মৃতদেহ, কারণ এখনো পর্যন্ত একটি মৃতদেহ সম্পর্কে এইটুকুই জানা গেছে এটি একটি মহিলার মৃতদেহ, কিন্তু অন্যটির সম্পর্কে কিচ্ছু জানা যায়নি, এবং ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ কিছুতেই কিছু করতে পারছিল না। কয়েক ঘন্টা অপেক্ষা করার পর উভয় মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট আসে। ময়না তদন্ত রিপোর্টে জানা যায় যে দুটি মৃতদেহই ছিল মহিলাদের, যাদের মধ্যে একজনের বয়স 20 থেকে 22 বছর এবং অন্যজনের বয়স 40 বছরের কাছাকাছি। কিন্তু যে দেহটি কম পড়েছিল তা ছিল 20 থেকে 22 বছর বয়সী একটি মেয়ের। ময়নাতদন্ত রিপোর্টে আরও জানা যায় যে তাদের পুড়িয়ে দেওয়ার আগে তাদের খাওয়ানো হয়েছিল অথবা কোনো নেশা জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল, যার অর্থ তারা পুড়িয়ে দেওয়ার আগে জীবিত ছিল। এর স্পষ্ট অর্থ হলো তাদের দুজনকেই জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো সেই দুটি মহিলা কারা ছিলেন, আর কারা তাদের সাথে এই বর্বরতা করেছে তা জানতে দুর্গাচক পুলিশ নিকটবর্তী সমস্ত থানায় ওই দুটি মৃতদেহ সম্পর্কে তথ্য দেয়
এছাড়া কোনো থানায় ওই মহিলাদের নিখোঁজ হওয়ার অভিযোগ দায় করা হয়েছে কিনা তা জানার চেষ্টা করা হয়। অর্থাৎ পুলিশ সব উপায়ে তাদের সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোথা থেকেও ওই মহিলাদের সম্পর্কে কোনো সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি, কারণ কোনো থানায় তাদের কোনো অভিযোগ দায় করা হয়নি। আসলে পুলিশ জানতে পারেনি যে তারা কোথা থেকে এসেছিলেন এবং তাদের মধ্যে কী সম্পর্ক ছিল। কিন্তু তারপর পুলিশ এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এছাড়াও ময়না তদন্তের রিপোর্ট অনুসারে ওই দুই মহিলার চারপাশে পাওয়া জিনিসপত্র, তাদের পোশাক এবং গয়না এবং তাদের উচ্চতা এবং বয়স, এই সমস্ত বিষয়গুলি পুলিশ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এর সাথে পুলিশ জনগণের কাছে আবেদন করেছিল যে কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি নিখোঁজ যদি থাকে এবং তার পরিচয় এই সমস্ত বিবরণের সাথে মেলে, তবে পুলিশকে সময় নষ্ট না করে জানানো যেন হয়। এই পোস্টটি 20শে ফেব্রুয়ারিতে করা হয়েছিল, যার পরে এই পোস্টটি দ্রুত ভাইরাল হতে শুরু করে এবং তারপর 21শে ফেব্রুয়ারিতে একটি ব্যক্তি দুর্গাচক পুলিশের সাথে যোগাযোগ করে। সেই ব্যক্তি পুলিশকে জানায় যে তার পরিচিত একজন মহিলা এবং তার মেয়ে গত বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। সেই ব্যক্তি জানায় যে মা এবং মেয়ে উভয়ই গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন এবং সেই ব্যক্তিও তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছিলেন না। যখন পুলিশ জানতে পারে যে মা এবং মেয়ে উভয়ই সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, তখন পুলিশ তাদের উভয়ের প্রোফাইল অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। পুলিশ তথ্য প্রদানকারী ব্যক্তির কাছ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই মা এবং মেয়ের ছবিও পেয়ে যায়। তাদের মধ্যে একজনের নাম রমা দে, যার বয়স 40 বছর, এবং অন্যজনের নাম মানে রমাদের মেয়ে, তার নাম রিয়া দে। মা এবং মেয়ে উভয়ই উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুর এলাকায় থাকত এবং তার পরের দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি পুলিশ নিউ ব্যারাকপুর এলাকায় পৌঁছয়। সেখানে পুলিশ মা ও মেয়ে উভয়ের ছবি লোকজনকে দেখায়। এক ব্যক্তি পুলিশকে তাদের বাড়ির ঠিকানা বলে। এরপর পুলিশ তাদের বাড়িতে পৌঁছয়, সেখানে তালা বন্ধ ছিল। পুলিশ আশেপাশের লোকজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে মা ও মেয়ে রিয়া দে এবং রমা দে উভয়ই নিউ ব্যারাকপুরে এই বাড়িতে ভাড়া থাকতেন। তারা ছাড়া এই বাড়িতে আর কেউ থাকতেন না। যদিও সেখানে তাদের নিজস্ব বাড়িও ছিল, কিন্তু তারা দুজনেই তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে ভাড়া থাকতেন। মা ও মেয়ে দুজনেই সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন। রিয়া প্রতিদিন কিছু না কিছু পোস্ট করতেন, কিন্তু কেউ জানতো না যে তার পরিবারের সদস্যরা ওই এলাকায় কোথায় থাকতেন। এরপর পুলিশ প্রতিবেশীদের কাছ থেকে রিয়া এবং রিমার ফোন নাম্বার নেয়, যাতে তারা ফোনের মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারে এবং জানা যায় যে মা ও মেয়ে দুজনেই একসাথে ছিলেন। পুলিশের করা পোস্ট দেখে রিয়ার কিছু বন্ধু এবং কিছু আত্মীয় স্বজন সহ আরও অনেকে বলে যে এই পোস্টে দেখানো সমস্ত জিনিস রমা এবং রিয়ার সাথে মিলে যায়। সেই সমস্ত জিনিস থেকে পুলিশ এখন বিশ্বাস করতে শুরু করে যে এই দুটি মৃতদেহই মা আর মেয়ের। আসলে আগে রমা তার স্বামী এবং মেয়ের সাথে মহারাষ্ট্রের নাভি মুম্বাইতে থাকতেন, কিন্তু কিছু কারণে রমা তার স্বামীকে ডিভোর্স দেন এবং 2017 থেকে 18 সালে রমা আর তার মেয়ে রিয়া একসাথে পশ্চিমবঙ্গে তাদের বাড়িতে ফিরে আসেন। কিন্তু রমা তার বাপের বাড়িতে থাকার পরিবর্তে ছিলেন হলদিয়ার একটি ভাড়া বাড়িতে। 2017 সালে রিয়া অষ্টম শ্রেণীতে পড়ত। তারপর তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর রিয়াকে তার পড়াশোনা ছেড়ে তার মায়ের সাথে বাংলায় ফিরে আসতে হয়। বাংলায় আসার পর রিয়া নিউ ব্যারাকপুরের একটি স্কুল থেকে হাই স্কুল এবং ইন্টারমিডিয়েট পড়াশোনা শুরু করে। এখন রিয়ার পড়াশোনার কারণে রিয়া নিউ ব্যারাকপুরে থাকতো আর তার মা হলদিয়ায় থাকতে শুরু করে। কখনো কখনো রমা তার মেয়ের সাথে দেখা করার জন্যে নিউ ব্যারাকপুরে আসতো আর কখনো কখনো রিয়া হলদিয়ায় যেত।
এই সবের মাঝখানে রমার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়। তার নাম ছিল সাদ্দাম হোসেন। যখন কয়েকদিন ধরে রমার কল রেকর্ড পরীক্ষা করা হচ্ছিল, তখন দেখা যায় যে রামা প্রায়শই সাদ্দামের সাথে কথা বলতেন। আর তারপর রিয়ার কল রেকর্ড চেক করেও এটা দেখা যায় যে রিয়াও সাদ্দামের সাথে কথা বলতেন অনেকক্ষণ ধরে। প্রথমত, মা ও মেয়ে কেন এতক্ষণ ধরে এই ব্যক্তির সাথে কথা বলতো তা জানা গুরুত্বপূর্ণ ছিল। এই সাদ্দাম হোসেন কে ছিলে তাও জানা গুরুত্বপূর্ণ ছিল। এরপর এই ব্যক্তির সম্পর্কে জানতে পুলিশ তার মোবাইল নাম্বারের লোকেশন খুঁজে বের করে। এছাড়াও মা ও মেয়ে উভয়ের লোকেশনও পরীক্ষা করা হয়। জানা যায় 17 ফেব্রুয়ারি রাতে রিয়া, রমা এবং সাদ্দাম তিনজনই একই স্থানে ছিলেন। সাদ্দাম মা ও মেয়ের সাথে ফোনে ক্রমাগত কথা বলছিলেন এবং নদীর তীরে মৃতদেহ পাওয়া যাওয়ার আগেও তারা একসাথেই ছিলেন। এই সমস্ত বিষয় জানার পর পুলিশের সন্দেহ আরও সম্পূর্ণরূপে নিশ্চিত হচ্ছিল যে সাদ্দাম এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত রয়েছে। তদন্তের পর জানা যায় যে সাদ্দাম হোসেন দুর্গাচকের নিউ কলোনি বাসিন্দা এবং তিনি একজন শ্রমিক ঠিকাদার ছিলেন। কিন্তু পুলিশ সাদ্দামের বাড়িতে পৌঁছলে জানা যায় যে তিনি হাসপাতালে আছেন। এটি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছয় এবং সেখান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ হাসপাতাল থেকে আরও জানতে পারে যে সাদ্দাম কোনো গুরুত্বপূর্ণ আঘাত ছিল না, তার সামান্য আঁচড় লেগেছিল এবং এর অর্থ হলো সাদ্দাম কেবল পুলিশের হাত থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সাদ্দামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। শুরুতে প্রতিটি অভিযুক্তর মতো সাদ্দামও স্পষ্টভাবে অস্বীকার করে যে এই ঘটনার সাথে তার কোনো সম্পর্ক রয়েছে, এর সাথে কিছু করার নেই। কিন্তু পুলিশ যখন সাদ্দামকে 17 ফেব্রুয়ারি তার কল ডিটেলস রেকর্ড এবং তার অবস্থান দেখায়, তখন সে ভেঙে পড়ে। কিন্তু এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে যার উত্তর জানা গুরুত্বপূর্ণ। প্রথমত, সাদ্দাম কিভাবে রমা এবং রিয়ার সাথে দেখা করেছিল, এবং দ্বিতীয়ত, সাদ্দাম কেন মা ও মেয়ে উভয়কে হত্যা করেছিল। তদন্তে দেখা যায় যে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর যখন রমা তার মেয়ে রিয়াকে নিয়ে বাংলায় ফিরে আসে, তখন রমা তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি থেকে দূরে হলদিয়াতে থাকতে শুরু করে। কিন্তু তারপর তার মেয়ে রিয়া নিউ ব্যারাকপুরে একটি ঘর নিয়ে থাকতে শুরু করে, অর্থাৎ তখন মেয়ে নিউ ব্যারাকপুরে থাকতো এবং ওখানে পড়াশোনা করত, আর মা থাকতো হলদিয়ায়। এখন যেহেতু রমা একা তাই সে ফ্রাস্ট্রেটেড হতে শুরু করে। তাই রমা ফেসবুকে একটি প্রোফাইল তৈরি করে এবং ফেসবুকেই রমার সাথে সাদ্দাম হোসেনের দেখা হয়। তারা দুজনেই ফেসবুক বন্ধু হয় এবং সাদ্দাম যখন জানতে পারে যে রমা তার বাড়ি থেকে খুব বেশি দূরে থাকে না, তখন সে রমার সাথে তার বাড়িতে দেখা করতে যায়। রমার মেয়ে রিয়াও নিউ ব্যারাকপুর থেকে হলদিয়ায় তার মায়ের সাথে দেখা করতে আসতো। যখন সে তার মায়ের ঘরে সাদ্দামকে দেখে, রিয়া ভেবেছিল যে সাদ্দাম তার মায়ের বন্ধু, এবং তারপর একদিন রিয়াও ফেসবুকে সাদ্দামকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এইভাবে সাদ্দাম রিয়ার সাথে বন্ধুত্ব করে। তারা দুজনেই ফেসবুকে চ্যাট করতে শুরু করে। এরপরে তারা ফোন নাম্বার বিনিময় করে। এখন তারা ফোনেও কথা বলতে শুরু করে। রিয়া এবং সাদ্দাম দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। যখন তারা প্রথম দেখা করে তখন রিয়ার বয়স ছিল মাত্র 19-20 বছর, আর তখন সাদ্দামের বয়স ছিল প্রায় 27 বছর। এরপরে তারা দুজনেই নিউ ব্যারাকপুর থেকে কয়েক কিলোমিটার দূরে বাসুদেবপুরে ভাড়া একটি রুম নিয়ে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করে। তাদের জীবনে সাদ্দামের আগমনের সাথে রমা এবং রিয়ার সুখ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সাদ্দাম এবং তার মেয়ে রিয়ার সম্পর্কের সাথে রমার কোনো সমস্যা ছিল না। শুধু তাই নয়, তারা তিনজন একসাথে বাইরে যেত এবং একসাথে খাওয়া দাওয়াও করত। তারা একসাথে গল্প করত এবং সময় কাটাতো। এখন রিয়ার পড়াশোনার জন্য ব্যারাকপুরে থাকতে হচ্ছিল। কখনো সাদ্দামের সাথে বাসুদেবপুরে, কখনো হলদিয়া তার মায়ের সাথে। তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু তারপর একদিন রিয়া জানতে পারে যে সাদ্দাম বিবাহিত এবং
তার সন্তানও রয়েছে, কিন্তু রিয়ার সাথে সম্পর্কে জড়ানোর আগে সাদ্দাম রিয়াকে এই কথাটি বলেনি, বরং সে রিয়াকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে রিয়া যখনই সাদ্দামকে বিয়ের কথা বলতো, সাদ্দাম কোনো না কোনো অজুহাত দেখিয়ে বিষয়টি পিছিয়ে দিত। কিন্তু এখন মা ও মেয়ে উভয়ই তাকে হুমকি দিতে শুরু করে যেন সে রিয়াকে বিয়ে করে, নয়তো তারা পুলিশের কাছে যাবে এবং সাদ্দামকে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু সাদ্দাম এই দুটি বিষয় এড়াতে চেয়েছিল, অর্থাৎ সে রিয়াকে বিয়ে করতে চায়নি এবং জেলেও যেতে চায়নি। সাদ্দাম পুলিশকে আরও বলেছে যে মা ও মেয়ে উভয়ের জেদ এবং হুমকিতে সে খুব বিরক্ত হয়ে গেছিল। যদিও সে অনেকবার রিয়া এবং রমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু যখন সে নিজেকে বাঁচানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন সে রিয়া এবং রমাকে হত্যা করার পরিকল্পনা শুরু করে। সাদ্দাম আরও জানত যে কেউ মা মেয়েকে চেনে না এবং কেউ তাদের সম্পর্কে চিন্তাও করে না। সাদ্দাম তার পরিকল্পনায় তার এক বন্ধুকে অন্তর্ভুক্ত করেছিল এবং তারপর পরিকল্পনা অনুসারে 17 ফেব্রুয়ারি 2020 তারিখে সাদ্দাম রমাকে ফোন করে বলে যে আজ রাতে আমরা তিনজন একসাথে বসে কথা বলবো এবং কোনোভাবেই বিষয়টা সমাধান করব। রমা তার মেয়ে রিয়াকে এই কথা বলেছিল এবং এইভাবে সাদ্দাম ছলনা করে রিয়া এবং রমাকে বাসুদেবপুরে সেই ঘরে ডেকে পাঠায় যেখানে সাদ্দাম এবং রিয়া একসাথে থাকতো। এরপরে 17 ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা তিনজনই বাসুদেবপুরে মিলিত হয়। সাদ্দাম সেই রাতে এরই মধ্যে সব কিছু ভেবে রেখেছিল। আসলে যখনই তারা তিনজন একসাথে থাকতো, তারা প্রায়শই ড্রিঙ্কের পার্টি করত। সব সময়ের মতো সেই রাতেও সাদ্দাম ড্রিঙ্ক নিয়ে এসেছিল, কিন্তু রিয়া সেই রাতে মদ্যপান করেনি। রাত 8টায় বাজারে গিয়ে সেখান থেকে সাদ্দাম খাবার নিয়ে আসে। সাদ্দাম সেই খাবার খায়নি, বরং খাবারে নেশার দ্রব্য মিশিয়ে দেয় এবং মা ও মেয়ে উভয়ই সেই খাবার খাওয়ার সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। দুজনেই অজ্ঞান হয়ে যাওয়ার পর সাদ্দাম তার বন্ধু মঞ্জুর আলমকে ফোন করে। মঞ্জুর একটি গাড়ি নিয়ে বাসুদেবপুরে সাদ্দামের কাছে পৌঁছয়। এরপর সে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা রামা এবং তার মেয়ে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। যখন সে মনে করে যে রিয়া এবং রমা মারা গেছে, তখন সে প্রথমে রমাকে একটি কম্বলে জড়িয়ে গাড়ির ডিকিতে রাখে। তারপর সে রিয়াকে একটি কম্বলে জড়িয়ে গাড়ির পেছনের সিটে রেখে দেয়। সাদ্দামের পরিকল্পনা ছিল যে তার বন্ধু মঞ্জুরের বাড়ির কাছে কোথাও মা ও মেয়ে উভয়কেই মাটিতে পুঁতে দেবে, কিন্তু সাদ্দাম যখন মঞ্জুরকে এই কথা জানায়, তখন সে তা করতে অস্বীকৃতি জানায়। মঞ্জুর তাকে বলে যে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। এরপর সে রিয়া ও রমা উভয়কেই কবর দিতে যায়। তারা হুগলি নদীর তীরে তাদের পুঁতে ফেলার পরিকল্পনা করে। তারা একটি বোতলে পেট্রোলও রেখেছিল, অর্থাৎ যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাদের দুজনকেই পেট্রোল ঢেলিয়ে পুড়িয়ে ফেলা হবে। এরপর সাদ্দাম এবং মঞ্জুর গভীর রাতে হুগলি নদীর তীরে পৌঁছয়। তারা দুজনেই সেখানে খনন শুরু করে, কিন্তু খনন করতে করতে রাত কেটে যায়, দিন শুরু হয়ে যায় এবং যখন তারা অনুভব করে যে সূর্য শীঘ্রই উদিত হবে, তখন আতঙ্কিত সাদ্দাম এবং মঞ্জুর দ্রুত রমা এবং রিয়াকে গাড়ি থেকে নামিয়ে আনেন। কিন্তু তারপর রিয়া এবং রমার দেহ নাড়াচড়া শুরু করে। আসলে তারা দুজনেই ততক্ষণ পর্যন্ত বেঁচে ছিল। এই সব দেখে সাদ্দাম এবং মঞ্জুর খুব ভয় পেয়ে যান। তারা রিয়া এবং রমাকে কবর দেওয়ার পরিবর্তে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। তারা মা এবং মেয়েকে কবর থেকে একটু দূরে নিয়ে যান, কিন্তু তাড়াহুড়ো এবং আতঙ্কে তারা পুরো বোতল পেট্রোল রমার ঘায়ে ঢেলে দেয় এবং তাকে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এখন তাদের সামনে সমস্যা ছিল যে কিভাবে রিয়াকে পুড়িয়ে ফেলা যায়। এর জন্য কোনোভাবে তারা তাদের গাড়ি থেকে কিছুটা জ্বালানি বের করে এবং রিয়ার ওপর ঢেলে তাকেও আগুন ধরিয়ে দেয়। এই কারণে সকাল হওয়ায় রিয়ার দেহ খুব বেশি পুড়ে যায়নি, আর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। তবে আশেপাশের লোকেরা তাদের দৌড়তে দেখে এবং তাদের ধাওয়া করে, কিন্তু তারা দুজনেই পালিয়ে যায়। এদিকে মঞ্জুরের নাম সামনে আসার সাথে সাথে 23 ফেব্রুয়ারি 2020 তারিখে মঞ্জুরকে গ্রেফতার করা হয়। এরপর রিয়ার মামার রক্তের নমুনা নেওয়া হয়, যাতে উভয়ের দেহের
ডিএনএ পরীক্ষা করা যায়। কলকাতার একটি ল্যাবে তাদের ডিএনএ পরীক্ষা করা হয়, যা নিশ্চিত করে যে দুটি রিয়া এবং রমার। এরপর 27 ফেব্রুয়ারি একটি পুলিশের দল হলদিয়ায় রমাদের বাড়িতে পৌঁছয় এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সবাই ভেবেছিল বিয়ে এড়াতে সাদ্দাম রিয়া এবং তার মাকে হত্যা করেছে, কিন্তু পুলিশ যখন রমার বাড়িতে তল্লাশি চালায় তখন সেখানে একটি আলমারিতে কিছু কাগজের টুকরো পাওয়া যায়। এর সাথে পুলিশ রিয়ার একটি ডায়েরিও খুঁজে পায়। সেই কাগজের টুকরোগুলি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়, কিন্তু যখন সেই কাগজের টুকরোগুলি একসাথে জোড়া লাগানো হয়েছিল তখন দেখা যায় যে এটি একটি বিবাহের শংসাপত্র। সেই বিবাহের শংসাপত্র অনুসারে সাদ্দাম এবং রিয়ার বিয়ে হয়ে গেছিল 2018 সালে। রিয়া ডায়েরি লিখতেন এবং সেই ডায়েরিতে লেখা ছিল সাদ্দাম, রিয়া এবং রমার সম্পর্কে কিছু কথা। ডায়েরিতে লেখা ছিল যে সাদ্দাম প্রথমে রমার সাথে দেখা করে এবং তারপর রিয়ার সাথে। তারপর রিয়া এবং সাদ্দাম একে অপরকে পছন্দ করতে শুরু করে। রিয়া আরও লিখেছে যে সে সন্দেহ করছিল যে সাদ্দাম তার মায়ের সাথেও কিছু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে কারণে তার মা রমা হলদিয়ায় থাকতে শুরু করেছিল, যাতে সে এবং সাদ্দাম একে অপরের সাথে দেখা করতে পারে। সাদ্দাম বলেছিলেন যে তিনি সন্দেহ করতে শুরু করেছিল যে রিয়ার অন্য কোনো ছেলের সাথেও সম্পর্ক রয়েছে, কারণ সাদ্দাম রিয়াকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু মা এবং মেয়ে উভয়ই ফাঁদে ফেলে হুমকি দিতে শুরু করেছিল। জানিয়েছেন যে রিয়া তার কিছু আপত্তিকর ছবি এবং ভিডিও তৈরি করেছিলেন, যার মাধ্যমে মা এবং মেয়ে উভয়ই তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তার কাছ থেকে টাকা নিতেন। কিন্তু এখন প্রশ্ন হলো, বিবাহিত হওয়া সত্ত্বেও সাদ্দাম কেন রিয়া এবং রমার এত কাছে এসেছিলেন? যদি তিনি তাদের কাছে না যেতেন এবং যদি সে রিয়াকে বিয়ে করার প্রতিশ্রুতি না দিত, তাহলে তাকে এই সব করতে হতো না। কিন্তু সেই দৈত্যটি মা এবং মেয়ে উভয়কে শেষ করে দেয়। যাই হোক, 27 ফেব্রুয়ারি পুলিশ সুখদেব নামে আরও একজনকে গ্রেফতার করে। সাদ্দামের বয়ান অনুযায়ী প্রমাণ লোপাট করতে সুখদেব তাদের সাহায্য করেছিলেন। জিজ্ঞাসাবাদের পর সুখদেব তার অপরাধ স্বীকার করে। এছাড়াও আমিনুর হোসেন নামে আরও একজন ব্যক্তি ছিল। 3রা মার্চ 2020 তারিখে পুলিশ তাকেও মুম্বাইয়ের গৌরগ্রাম থেকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে দুর্গাচক থানায় আনা হয়। পুলিশ 4 অভিযুক্ত সাদ্দাম, মঞ্জুর, সুখদেব এবং আমিনুর হোসেনকে আদালতে হাজির করে, যেখান থেকে তাদের জেলে পাঠানো হয়। এবার আপনারা বলুন, এখানে আসল দোষ কার ছিল, সাদ্দাম না রিয়া আর রমার? আর এরকম অপরাধের শাস্তি কি হওয়া উচিত? আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না